এই কর্মী সভায় উপস্থিত হয়েছে। প্রেক্ষিত কি আপনারা শুনেছেন? বড় লড়াই আমাদের সামনে। নির্বাচন আমাদের কাছে রাজনৈতিক সংগ্রাম। আমরা রাজনীতি নিয়ে লড়াই করি। রাজনীতি মানে রাজার নীতি না। আমরা দেশ রাজ্য কিভাবে চলবে, আমাদের সেই ভবিষ্যৎ সম্পর্কে ওরা কিভাবে চালাচ্ছেন, আমরা কিভাবে চালাতে চাই, কোন পথে চালাতে চাই, সেই নিয়ে লড়াই হবে। দেশের পরিস্থিতি আমি খুব বেশি কথায় যাচ্ছি না। এটা আপনারা জানেন যে আজকেই বাজেট পেশ হয়েছে। আমি সকালে যখন তালডাংরায় ছিলাম, তারপরে বাঁকুড়া হয়ে এখানে আসবার পথে, আমি তো আর অত টিভি ফিভি দেখিনি, কিন্তু আমি যা মোবাইলের খবর পাই তা থেকেই অর্থনীতির হাল আমরা বুঝতে পারছি। স্বাধীনতার পরে এরকম ঘাটতি বাজেট, এরকম দেউলিয়া বাজেট কেউ কখনো দেখেনি। 9% উপরে ঘাটতি। ঘাটতি মানে হচ্ছে যা আয় তার চাইতে ব্যয়। এই বাজেট মানে হচ্ছে কত আপনি সরকার কত আয় করবে, ট্যাক্স ফ্যাক্স বসিয়ে কোনখান থেকে, আর কি খাতে তার খরচা করবে। আর তার মধ্যে ঘাটতি একটা আইন আছে, কেন্দ্রই করেছিল, FRDM অ্যাক্ট বলে সেটাকে, যে খুব বেশি হলে আপনি বাজেটে 3%-এর বেশি, 3% মোট যা দেশের উৎপাদন তার 3%, তার বেশি আপনি ঘাটতি করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের আইন, সেই আইন 3 গুণ ভেঙে দিয়েছে। 3 যেটা সবচাইতে হওয়ার কথা 9 নিয়ে চলে গেছে। কাজে ঘাটতি যখন এরকম বাজেটে হয়, তাতে আপনার কি যায় আসে? যায় আসে অনেক কিছু। কারণ এই ঘাটতি মেটাবে কি করে? ধার করে মেটাবে, বাজার থেকে দেনা করে মেটাবে। দেনা আপনার ঘাড়ে চলবে। মোদির ঘাড়ে বা নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, ওদের পৈতৃক সম্পত্তি না বাজেট, ওদের ঘাড়ে দেনা চাপবে না, ওরা তো চলে যাবে কয়েকদিন পরে। কিন্তু আপনার আমার উপরে দেনা চাপবে, বাজারে দেনা। এবং দেউলিয়া যে আমাদের দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে, সেইটার প্রতিফলিত হচ্ছে আজকে বাজেটে। অনেকগুলো আক্রমণ আছে এর মধ্যে। এই বিজেপি আসবে তো নির্বাচনী প্রচারে, ওদের জিজ্ঞেস করবেন, বাড়ি ফিরে গেলে যদি দেখা হয় ওদের সঙ্গে রাস্তায়, না ঝড়াঝাটি করবেন না, বলছি জিজ্ঞেস করবেন যে এটা কি, ব্যাপারটা কি। এতগুলো কৃষি সেচের নামে কৃষকের সর্বনাশ আপনারা দেখছেন, সবাই জানেন দিল্লি ঘিরে কি হচ্ছে। এবং সেটা দিল্লির ব্যাপার না, পাঞ্জাবের ব্যাপার না, হরিয়ানার ব্যাপার না, মহারাষ্ট্র আছে, রাজস্থান আছে, গুজরাট আছে, উত্তরপ্রদেশ আছে, থেকে একদম কেরালা চলে যান, পশ্চিমবাংলা, উড়িষ্যা, এই সব জায়গার থেকে গেছেন ওখানে, কম বেশি গেছেন ওখানে। সেটা হচ্ছে ওখানকার লড়াই, যে সে লড়াই অভিজ্ঞতা নিতে, সে লড়াইতে পাশে থাকতে। সারা দেশের কৃষকের উপরে এরকম আক্রমণ, শ্রমিকের উপরে আক্রমণ এরকম হয়। এই বাজেটে কৃষি শেষ বসেছে। আর কিসের উপর শেষ বসেছে আপনারা হয়তো দেখেছেন, যারা বাড়ির থেকে এসেছেন তারা দেখে থাকবেন, আমি তো রাস্তায় ছিলাম। শেষ বসছে, অর্থাৎ দাম বাড়বে এসবের, যেসব জিনিসের, তার মধ্যে ভোজ্য তেল, খাওয়ার তেল যেটা, সেটা থেকে আরম্ভ করে এই ডিজেল, পেট্রোল, জ্বালানি তেল যাকে বলি আমরা, তার উপরে রেকর্ড পরিমাণ, তার উপরে শেষ বসছে। 2.5 থেকে 4% করে বাড়বে দাম আরো। আচ্ছা, ডিজেলের দাম আর ডিজেল, পেট্রোল যেখান থেকে হয় অপরিশোধিত তেল, সারা বিশ্ব বাজারে তার দাম কমছে যখন, ইনি বাড়িয়েই চলেছেন। আর তার থেকে সব জিনিসের দাম বাড়বে। যদি কয়লার দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে, তাহলে আপনি বুঝতে পারেন যে সব জিনিসের দাম, অন্যান্য জিনিসের দাম বাড়বে। এবং বসানো হচ্ছে কৃষি সেচের নামে। আর আসলে কৃষি সেচে কৃষকের কিছু হবে, কৃষক ফসলের দাম পাবে। ওই যেরকম সর্বনাশ হচ্ছে কৃষিতে, সেটাই হতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত, অকৃষক, যারা জমি চাষ করেন না, জমির উপরে নির্ভরশীল না, আপনাকে বাড়তি দাম দিতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। এমনিতে বাজার আগুন, তার উপরে আবার ডিজেল, পেট্রোল ঢেলে দিলে যা হয় তাই হচ্ছে। এই একটা সর্বনাশের দিকে যাচ্ছে দেশ। এবং আমাদের দেশের সবচাইতে সংকট স্বাধীনতার পরে অর্থনীতিতে যেটা, সেগুলো প্রত্যেকটা বাড়বে। আমাদের দেশের অর্থনৈতিক সংকট এরকম কখনো হয়নি। বাজেটও একটা রেকর্ড বাজেট, আমি বললাম, এইরকম ঘাটতি দেউলিয়া বাজেট। আর তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের সংকট ওই রকম কখনো হয়নি। দেশের সংকট
কিসে প্রতিফলিত হচ্ছে? হচ্ছে এইটাই যে রিজার্ভ ব্যাংক বলছে, এটা আমি বলছি না, রিজার্ভ ব্যাংক মানে আমাদের এই সরকারি যে ব্যাংক আছে যেগুলো জাতীয়করণ করে যেগুলো করা হয়েছে সেগুলোর বলছি না আমি, স্টেট ব্যাংক কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি, ইউবিআই কি, এসব বলছি না আমি। সব ব্যাংককে যারা নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক, এবং তাদের স্বাধীনতা আছে অনেকটা সরকারের উপরে, তারা থাকবার কথা, কিন্তু সে তো আজকাল হচ্ছে না। কিন্তু তারাই যা বলেছে সেটা হচ্ছে যে এই প্রথম স্বাধীনতার পর আমাদের দেশে সরকারিভাবে মন্দা ঘোষিত হয়েছে। মন্দা ইংরেজিতে রিসেশন বলে। মন্দা মানে হচ্ছে যখন মানুষের আয় কমে যায়। এরকম মানুষের আয় ধস সারা পৃথিবীতেও এখন হচ্ছে, এই আমেরিকা থেকে আরম্ভ করে ইউরোপ থেকে হচ্ছে। এখন যে অর্থনৈতিক সংকট, বিশেষ করে করোনা মহামারীর পর, তার আগের থেকেই ছিল, ওটা করোনার ফলে বেড়েছে। কিন্তু আমি বলছি সেটা পৃথিবীর মানুষের আয় কমে গেছে 150 বছরে, এরকম আয় কমে 150 বছর আগে কমেছিল। সেটা যারা জানেন ইতিহাস, মার্কস এঙ্গেলস তখন বেঁচে ছিলেন 1870 সাল, তারপরে প্যারি কমিউন ইত্যাদি ইত্যাদি। সেই রকম একটা প্রেক্ষাপটে এরকম আয়ের ধস নেমেছিল তার 150 বছর পরে। আর মন্দা যদি বলেন, 90 বছর আগে একটা হয়েছিল মহামন্দা, যাকে বলা হয় ইংরেজিতে গ্রেট ডিপ্রেশন, অর্থাৎ এরকম একটা আয়ের ধস নেমেছিল। এবং তখনও ওই সংকটের মধ্যে যখন এরকম মানুষের আয়ের ধস নামে, একটা সংকট তৈরি হয়, তখন বামপন্থীদের যেরকম লড়াই ময়দানে থাকতে হয়, দক্ষিণপন্থীরাও চেষ্টা করে তারা যেই সুযোগটাকে ব্যবহার করার জন্যে, যে মানুষের জীবন জীবিকার উপরে যে আক্রমণ হচ্ছে সেটা নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। জাতি, ধর্ম, কালো রং, বর্ণ, এইসবের ভিত্তিতে আমেরিকায় কি হলো আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প পরাস্ত হয়েছে। একটা ভালো কথা, একটা সারা পৃথিবীর যারা মানে দক্ষিণপন্থা ওর হাতটা ছিল এর মাথার উপরে, মোদির মাথার উপরে ছিল। উনি মোদি যখন গেছিলেন ওখানে আমেরিকায় ট্রাম্পের পক্ষে ভোটের প্রচার করতে, আর ওখানে ও বলেছে হাউ ডু মোদি, যাই হোক ওসব একটা ভাষা আছে, মানে কেমন আছো মোদি ইত্যাদি বলছে। আর উনি যখন এলেন তখন নমস্তে ট্রাম্প করে এখানে যখন আমাদের লকডাউন অনেক আগে ঘোষণা হওয়ার কথা ছিল, আর তার আগে উনি ওখানে বিরাট লোক জমায়েত করে আরম্ভ হয়ে গেছে করোনা, তখন চারদিকে লকডাউন চালু হয়ে গেছে। আর ইনি তারপরে অপেক্ষা করছিলেন ওটার জন্যে, আরো অন্য কিছুর জন্য অপেক্ষা করছিলেন, সে কথায় আমি পরে আসছি। আমি বলতে চাচ্ছি এটাই যে এইরকম একটা পরিবেশ, এরকম একটা সম্পর্ক, এটা এখন একটু ধাক্কা খেয়েছে। তার কারণ যিনি মাথায় হাত রেখেছিলেন তিনিই নেই এখন আমেরিকার রাষ্ট্রপতি। কিন্তু আমেরিকার নির্বাচনটা হলো কিসের উপরে? গায়ের রঙের উপরে, কালো না সাদা। এখানে একদিকে দেখেছেন ওখানে অন্য বর্ণের মানুষ যারা আছেন, সে কালো হতে পারে, বাদামি হতে পারে, অনেক রকম। সে লাতিন আমেরিকার লোক আছেন যারা সেখানকার মূল অধিবাসী, সেখানেও তাদের বলা হয় ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান। তারা ইন্ডিয়ান মানে ভারতীয় না, কিন্তু কলম্বাস যেহেতু ওখানে আমেরিকা আবিষ্কারের সময় ওইটাকে ভারত মনে করেছিলেন, সেই জন্য ওই কথাটা চালু আছে। তো সেই থেকে আরম্ভ করে অন্যান্য যারা নিয়ে যাদের আমেরিকা, যারা ওখান থেকে যারা মূল অধিবাসী ছিলেন তারা প্রায় নেই, তাদের ঠেসে অন্য জায়গায় বের করে দিয়েছে। কিন্তু অন্যান্য জায়গার মানুষ আছেন। একদিকে কালো, ব্ল্যাক লাইফ ম্যাটার্স, মানে কালো জীবন তারও দাম আছে। আর ট্রাম্প বলছিলেন মানে হোয়াইট পাওয়ার, মানে সাদা চামড়া, আমেরিকা তার হাতে ক্ষমতা। আর তাই নিয়ে বিবাদ, যেখানে সেখানে ট্রাম্প পরাস্ত হয়েছেন। এখানে স্বাভাবিকভাবে মোদি বা যারা দক্ষিণপন্থীরা আছেন, যাদের উপরে মাথার উপরে হাত ছিল, সেটা তাদেরও একটু অবস্থান দুর্বল হয়েছে। এবং সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই সংকটের ফলে। আমাদের এখানে যেটা হয়েছে, যেটা আমাদের মোট উৎপাদন রেকর্ড কমে গেছে। পৃথিবীর সব দেশে কমেছে, সে বলতে পারে কি, আমেরিকায় কমেছে, ইউরোপে কমেছে, তো আমাদের কমেছে আর কি হয়েছে না? ওদের যদি 5, 7, 8 কমে থাকে, তাহলে আমাদের খালি 3 মাসে চলে গেল আমাদের কি বলে 24% কমে গেল। আমাদের মোট দেশের আয় যা আপনি সেটা 24%, প্রায় 4 ভাগের 1 ভাগ কমে গেছে। আর এখন বছর শেষে হিসাব হচ্ছে 10% বেশি মোটামুটি এই আর্থিক বছরে কমে যায়। আয় যদি কমে যায় আপনার সব লোকের, মানে কেনার ক্ষমতা যদি কমে যায়,
তাকে মন্দা বলা হয়। কারণ আপনার পকেটে যদি পয়সা না থাকে, আয় যদি আপনি না করেন, জিনিসের দাম যদি বাড়ে, ভাই একটু ভাঙার সময় কি শুরুর সময় করতে পারতে, এটা একটু ডিস্টার্বিং আর কি। যাই হোক, আমি বলছি যে এই জনসভা নয় তো কর্মী সভা, জনসভায় তো এটা করাই যায়। আমি বলছি যে সেটা হচ্ছে এই যে মানে মন্দা এই জন্যে বলে যে আপনার আয় যদি কমে যায়, বেশিরভাগ লোকের যদি কেনার ক্ষমতা না থাকে, তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে জিনিসপত্র বিকবে না বাজারে। দোকান বাজার যেখানে জিনিসপত্র বিক্রি হয়, সেখানে যদি আপনি কেনাকাটা কমে যায়, তাহলে দোকানের যেসব জিনিস বিক্রি হয় সেগুলো তো কারখানায় তৈরি হয় না, কোথায় তৈরি হয়? দোকান তৈরি করে না কেউ। কাপড় চোপড় থেকে সাবান থেকে আরম্ভ করে যা আপনি কেনেন, সেগুলো তো দোকান তৈরি করে না, তৈরি হয় কোথাও, সেখান থেকে আসে। তো ওখানে যদি বিক্রি কমে যায়, তাহলে কারখানা চলবে না, কারণ কারখানা তৈরি করে কোথায় বিক্রি করবে? দোকানে যদি মাল জমা হয়, গোদামে যদি মাল জমা হয়, এবং তখন যা হয় কলকারখানা বন্ধ হয়ে যায়। এই যে বড়জোড়াতে আরও এখন সংকট, ওই মানে এমনি সরকারের নীতির জন্যে আরও সারা দেশে যেরকম হচ্ছে, এই সংকট যখন হয়, তখন কলকারখানা যখন বন্ধ হয়, তখন বিশেষ করে ছোট মাঝারি কলকারখানা, সেখানকার শ্রমিক যারা কাজ করছেন, তারা কাজ হারিয়ে ফেলেন, বেকার বাড়ে। আর বেকার যারা, তারা কাজ পাবে কোনখান থেকে? এইটা হচ্ছে একটা ভুল কথা। এই জন্য বিরাট অর্থনীতি চর্চা করতে হয় না এই জিনিসটা বুঝবার জন্য। এইটা যদি মানুষের হাতে যদি আয় উপায় যদি না বাড়ে, বেকারদের হাতে কাজ যদি না আসে, কলকারখানা যদি না খোলে, তাহলে এই মন্দা থেকে বেরোবার কোনো উপায় নেই। এবং বর্তমান বাজেট, আজকের বাজেটও কেন্দ্রের সরকারকে দেখিয়ে দিচ্ছে সেদিকে যাওয়ার এদের কোনো ইচ্ছা নেই। এবং এই সময়টায় যখন এই করোনার মধ্যে ব্যাপক লোকের সর্বনাশ হলো, কয়েকটা মাত্র লোক, এই আম্বানি আদানি, এখানে এরকম গুণে 100টার বেশি লোক হবে যারা বিরাট লাভ করেছে এই সময়। আর আমেরিকাতে 12-14টা লোক আছে, ওই যাকে বিলিয়নার বলা হয়, সবচাইতে বড়। তাদের মজার কথা হচ্ছে যে তাদের আবার কলকারখানা নেই, তারা যে কারখানার মালিক, পুঁজিপতি তা না, ওদের যে কোনো ব্যবসা আছে তা না, ওরা টাকার থেকে টাকা করছে। টাকার থেকে টাকা মানে সুদে, এই শেয়ার বাজার থেকে আরম্ভ করে ইনভেস্টার বলে যারা বিনিয়োগ করে টাকা এখানে ওখানে, এই সেই টাকার থেকে টাকা করছে। মাঝখানে শিল্প নেই, কলকারখানা নেই, উৎপাদন নেই, কাজ নেই। এই হচ্ছে অর্থনীতি আমাদের সংকট। আমি অনেক কথায় যাচ্ছি না, মূল কথাগুলো বুঝবার জন্য। এইসব কথা বামপন্থীরাই বলে, ওরা কেউ বলবে না। তৃণমূলের পেটে বিদ্যা নেই এই কথা বলবার জন্য। আর ওই বিজেপি যারা পুরো দক্ষিণপন্থী, তারা তো জেনে শুনেই এটাই করছে, তারা আপনাকে এসব কথা বলতে যাবে না। তো আমি আপনাদের বলছি এই জন্যে যে এই সংকটের মধ্যে নির্বাচনটা হচ্ছে, এবং সেই সংকটের চেহারা আমরা দেখেছি, মানুষ কোথায় আছেন আমরা দেখেছি। আমাদের কাজ হচ্ছে যে এই সংকটের বিরুদ্ধে আমাদের যে রাজনীতি, আমাদের বামপন্থা মানে কি আমরা যেটা চাচ্ছি একটা বিকল্প দিতে পশ্চিমবাংলাকে, সেই বিকল্পের মানে কি সেইটা আমাদের বলতে হবে। এটা আপনাকে কাগজ বলবেন, টিভি বলবেন, ওরা বলবে আপনি কি জানেন, আপনারা ভালো কাগজ খুললে কি টিভি খুললে আপনি দেখতে পাবেন, কি দেখবেন? হয় তৃণমূল আছে আর নয় বিজেপি আছে, আর কিছু না। এ আছে, এখান থেকে ও যাচ্ছে, ও ওখান থেকে ওখানে যাচ্ছে, এই করছে, এছাড়া আপনি আর কিছু দেখতে পাবেন, আপনাকে কেউ দেখাবেন। আপনি যত বড় মিটিং করুন, মিছিল করুন, যাই করুন না কেন, সেসব ওরা দেখাবে না। দেখাবে এ আছে আর ও আছে, তৃণমূল আছে আর বিজেপি আছে, মাঝখানে কেউ নেই। এইটাই ওরা 2019 সালে নির্বাচনে আমরা দেখেছি। একে মেরুকরণ বলে, এই এক পক্ষ ওই পক্ষ, মানে বাকি আর কোনখানে মাঝখানে কোনো জায়গা থাকবে না। একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি। পার্থক্যটা কি? কেউ বুঝতে কিছু অসুবিধা হয়? কেউ বলেছিল যে তৃণমূলকে হটাতে বিজেপিকে লাগবে। আচ্ছা, আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম করে কি দেখবে যে তৃণমূলকে হটাবে? আরে তৃণমূলে যাকে হটাবে তারা তো সব বিজেপিতে ঢুকে গেছে। বিজেপি পার্টির নেতাগুলোর মুখ দেখুন না এখন আপনি। এই যতগুলো চোর চামার ছিল এখানে, চিটফান্ড থেকে সারদা নারদা কেলেঙ্কারি সব নাই, সব উড়ে উড়ে যাচ্ছে এখন। আর দিল্লি চলে গিয়ে ওখানে বিজেপির ওখানে ওকে মালা ফালা দিয়ে আর ঝান্ডা ধরিয়ে দিচ্ছে। এই তৃণমূল এখন বিজেপির ঝান্ডা ধরেছে এই লোকগুলো। আর এখানে আমি যারা আরেক দিকে ধরেছেন কিছু লোক উল্টোটা, তারা বলছেন যে বিজেপিটা সব প্রধান শত্রু। কোনো সন্দেহ নেই,
বিজেপিতে চাইতে বড় হাজার গুণ বড় শত্রু তৃণমূলের চাইতে। তৃণমূল তো চোর হচ্ছে, যা চুরি ডাকাতি যা করবে বাংলার মধ্যে, ওর ক্ষমতা হচ্ছে পশ্চিমবাংলা, আর ওর হচ্ছে সারা দেশের ক্ষমতা, দিল্লির সরকার অনেক বেশি ক্ষমতা। তো ও ওই চোরের উপরে চোর, ডাকাত, একেবারে লুটের ডাকাত। এই কোথায় আপনার ওই যে কি বলে এরোপ্লেন কেনা নিয়ে ওই কেলেঙ্কারি এ করবে, ওই কি বলে কয়লা গরু পাচার এইসব নিয়ে করবে, এই যা আছে এইসব নিয়ে। আর ও হচ্ছে উড়োজাহাজ নিয়ে একদম সামরিক যাকে বলে ওই সেই সব নিয়ে কি বলে ফ্রান্সের সঙ্গে কেনাকাটা। এর হচ্ছে এখানকার গরু ওখানে পাঠাবে, আর ও হচ্ছে ফ্রান্স থেকে বিমান কিনবে। ও বড় চোর, আরো বড় সর্দার, আরো বড় গুন্ডা, সাংঘাতিক দাঙ্গাবাজ একটা পার্টি ওখানে। তো এই সুতরাং কেউ কেউ বলছে যে ও এখানে চলে যাবে, তৃণমূল চলে আসবে, সুতরাং তোমরা তৃণমূলের সঙ্গে চলে যাও। ভাবুন আপনি, বিজেপিও বলছে ঘুরিয়ে, আর তৃণমূলও ঘুরিয়ে বলছে এক কথায় যে বিজেপিকে রুখতে হলে তোমরা তৃণমূলের দিকে যাও। আগে বলেছিল যে তৃণমূলকে হটাতে হলে বিজেপির দিকে যাও, আর এখন বলছে কেউ কেউ, তারা আবার বামপন্থীও কেউ কেউ বলছে, তারা বলছে যে না, ওই বিজেপিকে রুখতে এখন যাও, তৃণমূলের সঙ্গে চলে যাও। বাস, তার মানে হচ্ছে যে ওদিকে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল, আর আপনি বিজেপির থেকে তৃণমূলের দিকে যান, আর তারপরে যত তৃণমূল বিরোধী যত মানুষ আছেন তারা বিজেপির জন্য রাস্তা পরিষ্কার করে দেবে, আর বিজেপি একদম ফাঁকা, একদম পুরোপুরি বাংলা দখল করার রাস্তাটা সহজ হয়ে যাবে। কারণ তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে রাগ ও ঘৃণা, 10 বছর ধরে এখানে গণতন্ত্র যেরকম বারবার করে ধর্ষিত হয়েছে, 214 জন কমরেড আমাদের এই গত 10 বছরে খুন হয়েছে, হাজার হাজার কমরেড মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, এবং তাদের কোথাও ঘর ছাড়া হয়ে গেছে, হাজার হাজার কমরেড ঘর ছাড়া হয়ে গেছেন। কতবার কত জায়গায়, সেই কোথায় আপনার কি বলে পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে ধূপগুড়ি পর্যন্ত কত মহিলা কতবার ধর্ষিত হয়েছেন, একটারও কিছু হয়নি। আর এইসব জোর যারা সারদা নারদা কেলেঙ্কারি যারা করেছিলেন, এরা সব যখন বিজেপিতে ছিলেন তখন কালো ছিলেন, আর কি বলে তৃণমূলে ছিলেন। আর বিজেপির একটা ওয়াশিং মেশিন আছে, এদের সবাই ঢুকিয়ে দিল, সব ফর্সা হয়ে গেল, সব শুদ্ধ হয়ে গেল। ওয়াশিং মেশিনে সাবান দিয়ে ওদের সব শুদ্ধ করে বিজেপির নেতা হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি যদি নির্বাচনে আমার মতো আমি যেরকম বলছি, আপনি যদি ওই বক্তৃতা করেন, তৃণমূলকে খানিকটা গাল দিলেন, বিজেপিকে খানিকটা গাল দিলেন, এতে কি হবে? হ্যাঁ, রাজনৈতিক স্লোগান আমাদের ব্রিগেডে অনেকদিন আগে বুদ্ধদাস সভাপতি ছিলেন 2014 সালের নির্বাচনের আগে, তখনই আমরা বলেছিলাম যে তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এখনো বলছি, এই নির্বাচনের আগেও বলছি যে তৃণমূল তুমি গদি ছাড়ো, হয়ে গেছে 10 বছর দেন, এবারে আপনি অপেক্ষা করছি যে তোমার তো সব চলে গেছে ওখানে, আর তারপরে বাকি কবে তুমি যাবে তার জন্য অপেক্ষা করছি। যে বিজেপিতে যেতে বাকি আছেন খালি মুখ্যমন্ত্রী আর তার ভাইপো, এইসব পরিবার, ওই যে ব্যানার্জি পরিবার আছে না ওখানে, আমাদের কলকাতায় একটা হরিশ্চাটার্জি স্ট্রিট বলে আছে, ওখানে যত বাড়ি সম্পত্তি দেখবেন এই পরিবার, ওইটা যেতে বাকি আছে, আর বাকি তো সবাই চলে গেছে। এখন সেই জন্য আমরা বলছি যে তৃণমূল গদি ছাড়ো, বিজেপি বাংলা ছাড়ো। বিজেপিকে বাংলায় ইনি ডেকে এনেছেন, একে না হটালে বিজেপিকে হটানো যাবে না। এটা বুঝতে অনেক কষ্ট কিছু ব্যাপার আছে নাকি। অনেকে যে গ্রামের ভাষায় যেটা বলে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, খুব সহজ কথাই বলে, সেটা বুঝবার কিছু অসুবিধা নেই। যে তৃণমূলের ঘাস আছে বলেই ও ঘাস খেতে গরু আসছে আর কি, বিজেপির গরু আসছে আর কি, গোমাতা পিমাতা আছে। আপনি যদি এখানে ঘাস উপড়ে দেন তাহলে আর গরু আসবে না, কারণ আসল হচ্ছে ওই ঘাসে ডেকে এনেছে গরুকে এখানে। যেটা জ্যোতিবাবু এক কথায় বলতেন যে আপনার সবচাইতে বড় অপরাধ হচ্ছে আপনি বিজেপিকে এখানে একটা পার্টিকে ডেকে নিয়ে এসেছেন, যার সঙ্গে বাংলার রেনেসাঁ, ঐতিহ্য যা কিছু আছে আমাদের বাংলার সংস্কৃতির, যা কিছুর জন্য গর্ব করি আমরা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই রকম একটা পার্টিকে আপনি ডেকে নিয়ে এসেছেন এখানে পশ্চিম বাংলায়, এবং আপনি ওদের দেশপ্রেমিক করেছিলেন, যারা গান্ধীকে খুন করেছিল, যারা কি বলে ওই সব আপনার নাথুরাম গডসে, তখন যখন মামলা হয়েছিল তখন RSS বলেছিল না না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, নাথুরাম গডসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর এরাই এখন নাথুরাম গডসের মূর্তি বানাচ্ছে, ভাবুন আপনি। আর
এই গান্ধী হত্যাকারীরা তাকে আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে সার্টিফিকেট দিয়েছিলেন দেশপ্রেমিক বলে, আর ওরা বলেছিল এখন একে মা দুর্গা বলে। এই যে সেদিন নাড্ডা নাকি এসেছিল, গাড্ডায় পড়লো এখানে, আর ওকে তারা করলো। তারপরে নাড্ডা যত চেঁচামেচি করুন, আমি ওকে বলেছিলাম যে আচ্ছা আপনি চেঁচাচ্ছেন কেন? কারণ আপনি তো মা দুর্গা আপনাকে এটা করেছে, আপনার মা দুর্গা আপনাকে এখন তাড়া করছে, তো এখন আর দেশভক্তকে তাড়া করছে। আমি আপনাদের বলছি এই সব কথা বলেও কিন্তু আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ওই তৃণমূল গদি ছাড়ো, বিজেপি বাংলা ছাড়ো, কিসের জন্য? বিকল্প সরকার গড়ো, তার জন্য। এইটা বিকল্প সরকার গড়াটা হচ্ছে কাজ, বিকল্পটা বলাই হচ্ছে কাজ। তা না করে যদি আমরা রাজনীতিতে প্রচারে এইসবে খালি তৃণমূল বিজেপি করে, তাহলে টিভি যা করছে, কাগজ যা করছে, আপনিও তাই করবেন। যারা বিশেষজ্ঞ আছেন, মিডিয়া প্রচার নিয়ে বোঝেন, তারা বারবার বলছেন যে এটা আপনারা করছেন কি, যে বালি খালি ওদেরই ওটা টিভিতে যে বিতর্ক হচ্ছে আপনিও সেই বিতর্কে আছেন। তার মানে তো এটাই হলো, তৃণমূল না হলে বিজেপি না হলে তৃণমূল না হলে বিজেপি না হলে তৃণমূল। আর আপনার কথায় যদি বিজেপি, তা না, আমরা বিকল্পটা কি বলতে চাই, ইতিবাচক কি বলতে চাই। খালি না তুমি না ও না, তা না, হ্যাঁ আমরা চাই, এটাকে বদলাতে চাই। আর সেই বিকল্প আমরা মানুষের সামনে হাজির করতে চাই যে এটাই হচ্ছে বিকল্প, তৃণমূল না বিজেপি না, এইটা হচ্ছে বিকল্প যা বাংলাকে আমাদের এই সময়ে রক্ষা করতে পারে এবং সারা দেশের সামনে পথ দেখাতে পারে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে কি করে আমরা এই বিকল্প, আমরা সেই বিকল্পের দিকে নিয়ে যেতে পারি আমাদের রাজ্যকে। এবং এক সময় বাংলা পথ দেখিয়েছে, সেই জন্য বাংলা আবার সেই জায়গায় কি করে আমরা সেই বাংলাকে সেই জায়গায় ফেরত দিয়ে যেতে পারি, ধাপে ধাপে আমাদের সেই লড়াইতেই অগ্রসর হতে হবে। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল কথা। এবং সেই জন্য আমাদের একথাগুলো স্মরণ করতে হবে যে 34 বছর এখানে একটা বামপন্থী সরকার ছিল। এই 34 বছরে বামপন্থী সরকার আমরা কি করতে পেরেছিলাম, তা অনেক বইপত্র, সংখ্যা, তথ্যপত্র দিয়ে এইসব বলার চাইতে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানে ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকান আপনি যা দেখবেন সেইগুলো দিয়ে উদাহরণ দেওয়া হবে। এই জিনিসটা কি ছিল, এই বাড়িটা কি ছিল, কোথায় বলছি আমি, ওই মাঠটা কি ওইরকম 3 ফসলি ছিল ওই 34 বছর আগে, 3 ফসলি ছিল, এতগুলো স্কুল ছিল, এতগুলো টিউবওয়েল ছিল, এই রাস্তাটা ছিল না ওই সড়কটা ছিল, এই ছিল। 34 বছরে হয়েছে, কিন্তু 34 বছর যারা দেখেছে তারা না হয় বুঝবে, কিন্তু যে দেখেনি বর্তমান প্রজন্ম যারা 60 ভাগ প্রায় আমাদের 40-এর নিচে যাদের বয়স, তারা মোটামুটি শেষের দিকটা বামফ্রন্ট সরকারের দেখেছে আর এই 10 বছর দেখেছে। আর যারা তারপরেও জন্মেছে তারা ওইসব কিছু দেখেনি, এখনটা দেখছে। আগেরটা কি ছিল জানেন, এই যে যা প্রথম বাজেটেই 8ম শ্রেণী পর্যন্ত বেতন ছাড়, তারপরে 10 ক্লাস পর্যন্ত বেতন ছাড়, তারপরে 12 ক্লাস পর্যন্ত বেতন ছাড়, তারপরে বেকার ভাতা দেওয়া, বেকারকে কাজ দাও না হলে ভাতা দাও, তারপরে কাজ কর্মসংস্থানের জন্য কৃষিতে ভূমি সংস্কার, এবং তারপরে অপারেশন বর্গা ইত্যাদি ইত্যাদি, পাট্টা বিলি, এইসব করে গ্রামে একটা বাজার তৈরি হলো, কৃষিতে উৎপাদন বাড়লো, চাল উৎপাদনে আপনার 1 নম্বর জায়গায় পৌঁছেছিলাম। এক সময় যেখানে চালে ঘাটতি রাজ্য ছিল, আমাদের বাইরে দিল্লির রেশনের উপরে নির্ভর করতে হতো, আমরা চাল উৎপাদনে 1 নম্বর, মাছ উৎপাদনে 1 নম্বর, সবজি উৎপাদনে 1 নম্বর। আমি অনেকগুলো কথাই যাচ্ছি না, কতগুলো আমরা কৃষিক্ষেত্রে যেটা আমরা একটা বিরাট একটা পরিবর্তন আনতে পেরেছিলাম। আর গ্রামের মানুষের কেনার ক্ষমতা বেড়েছে। শিল্পের জিনিস যেটা তৈরি হয় সেটা 10,500 কোটি, 12,500 কোটি, 14,500 কোটি, 10%, 12% করে প্রত্যেক বছর বাড়ত। অর্থাৎ গ্রামে যদি একটা বাজার তৈরি হয়, দোকানপাট খোলে, আর সেখানে লোকে যদি 5টা জিনিস কেনে, তবে কলকারখানায় সেই জিনিসগুলো উৎপাদন করতে হয় এবং তাতে অনেক লোকের কাজ হয়, কর্মসংস্থান হয়। আর তারপরে শিল্প, কৃষি শিল্প, তার উপরে আমরা বলেছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, কিন্তু শিল্প আমাদের ভবিষ্যৎ। পৃথিবীর আপনি সব দেশ দিকে তাকান, উন্নত দেশ কোনগুলো? উন্নত দেশ হচ্ছে সেইগুলো যেখানে শিল্পোন্নত দেশ, শিল্পে যারা অগ্রসর হয়েছে, তাদের কৃষি নেই আছে,
কিন্তু তাদের কৃষির চাইতে শিল্প হচ্ছে মূল আয়ের ক্ষেত্র এবং সেইটাই হচ্ছে তাদের মূল শক্তি। তাদের কৃষির জোর বেড়েছে, তাদের কৃষি আধুনিকীকরণ হয়েছে, আমাদের মতো কৃষি না। তাদের কৃষি অনেক আধুনিক ব্যবস্থা দিয়ে চলে সেই সমস্ত দেশে। সেই জন্যে আমেরিকা বলুন, ইউরোপ বলুন, ইংল্যান্ড বলুন, যাই বলুন, জাপান বলুন, এরা কৃষির থেকে শিল্পে গেছে। আমাদের যদি এগোতে হয় আমাদের শিল্পে যেতে হবে এবং তার মধ্য দিয়ে আমাদের দেশের শক্তি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে বেকারদের কর্মসংস্থান হবে, মানুষের আয় উপায় বাড়বে এবং সেটা আরো বড় বাজার তৈরি করবে। আমরা এই যে গাড্ডায় পড়েছি, যাকে বললাম আমি মন্দা, সেই মন্দা থেকে আমরা বেরোতে পারব। এই বিকল্পই বামপন্থীরা, আমরা আরো অনেক কথাই বলা যায়, আমি যাচ্ছি না কারণ ওগুলো বই পুস্তক বেরিয়েছে, আগামী সব বলেছেন, কমরেড অজিতপতি বলেছেন, কিন্তু আমি আপনাদের বলছি দেশি তেশিটাও খেয়াল রাখবেন। সাপ্তাহিক দেশি তেশি যেটা আমরা বেরোই, সেই দেশি তেশির এই সংখ্যাটায় কেবলমাত্র নির্বাচনের বিষয়ে বাংলার কি ছিল, কি হলো, কি হবে, এইসব নিয়ে দেশি তেশিটা এই সাপ্তাহিকে বেরোচ্ছে। আমাদের জানতে হবে, পড়তে হবে, ওদের মতো মুখ্যমন্ত্রীর মতো যেরকম উনি কি বলেন, যাই হোক আমি শেষ হয়ে যাচ্ছি না, কিন্তু ওই রকম বক্তৃতা করলে হবে না। আমাদের তথ্য কি, সত্য কি, সেটা বলতে হবে। আর ওই যেরকম মিথ্যা বলে মোদী, সেগুলো মানে আমাদের সত্যি কথা বলতে হবে। আমরা অবশ্যই ওদের নীতিকে আক্রমণ করব, আক্রমণাত্মকভাবেই বলব, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বিকল্পটা বলব। আমরা বলতে চাই যে আমরা 34 বছরে কি করতে পেরেছিলাম, আমরা এটাও বলতে চাই কি করতে পারলাম না। আমরা এটাও বলতে চাই করতে গিয়ে আমরা সব ঠিক করেছিলাম না। আমরা এরকম বামপন্থীরা ওরকম ভাওতা দিই না। আমরা বলি হ্যাঁ এটা ঠিক করতে পেরেছিলাম, এটা করতে পারলাম না, ওইটা এরকম না করে ওইরকম করলে ভালো হতো। ওই যে বললাম মার্ক্সবাদী পথ, যারা পড়াশোনা এসব চর্চা করেন তারা পড়ে দেখবেন, সেখানে আমাদের আত্মসমালোচনা আছে, অনেকে লিখেছেন। তাদের আমরা বলেছিলাম আপনাদের ইচ্ছা মতো লিখুন, যা আপনারা মনে করেন। তারা বড় বড় বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, তাদের আমরা বলেছিলাম দেশের, তারা কি বলে সবাই তাদের চেনে। আমরা বলেছিলাম বাংলায় কি বিকল্প হবে, আপনি একটা কর্মসূচি আপনারা কি বলেন। তারা এসব লিখেছেন, যারা পড়তে চান সেসব পড়বেন, তার চেয়ে কম পড়তে চান দেশি পড়বেন, আর তাছাড়া দৈনন্দিন গণশক্তি পড়বেন। আমাদের অনুশীলন করতে হয় কিছু বলবার আগে, অর্থাৎ কি হচ্ছে বাস্তব অবস্থা, মানুষ যে ভাষায় বোঝেন সেই ভাষায় আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং সেখানে আমরা যে বিকল্পের জন্য লড়াই করছি সেই বিকল্পটাও আমাদের বলতে হবে। আমরা কি চাই আমি সে কথায় অনেক যাচ্ছি না। আমি নিজে একটা ছোটোখাটো লিখেছি কবে গণশক্তি শারদীয়া সংখ্যাতে, এই গত শারদীয়া সংখ্যাতে বিকল্পের সন্ধানে কি কি মোটামুটি আমরা কি চাই। আর আমি ওখানে লিখেছিও, আপনাদেরও বলছি যে আমরা চাই নিয়ে বিতর্ক, নানা মত আসুক, আর তার উপরে আমাদের ঠিক করতে হবে, সবটা বুঝে বিতর্কের মধ্য দিয়ে আমাদের ঠিক করতে হবে। আমরা বলছি তা মানে শেষ কথা এরকম আমরা মনে করি। আমরা মনে করি যে আমরা যা বলছি সেটা নিয়ে আরও অন্যান্য যারা মানে এইসব বিষয়ে বিশেষজ্ঞ তারা মতামত দিন, আলোচনা হোক, তারপরে তার ভিত্তিতে আমাদের ঠিক করতে হবে যে কর্মসূচি কী হবে। কিন্তু মোটা দাগের কথাগুলো আমরা যেটা চাই সেগুলো আমরা বারবার মানুষের কাছে বলতে চাই। কাজ 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 কাজ, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন কাজ কাজ চাই। আপনি ভাবুন এখন আমাদের দেশে 15 কোটি বেকার, এটা শেষ হিসাব, পুরনো হিসাবে বছর আর্থিক বছর শেষ হবে মার্চ মাসে 31 তারিখে। মার্চ মাসে 31 তারিখে আন্দাজ আশঙ্কা এটা 20 কোটিতে পৌঁছবে যারা কাজ হারিয়েছে, কাজ করতেন, কোনো না কোনো রকম কাজ করতেন। কারণ এই শিল্প কলকারখানায়, বিশেষ করে ছোট মাঝারি কলকারখানা যেগুলো, সেগুলো বেশি মার খেয়েছে। বড় বড় যারা, তারা তো আমি বললাম তাদের কলকারখানা নিয়ে ব্যাপার নেই, তারা মূলত টাকা খাতায়, টাকার থেকে টাকা করে সুদ খায় আর শেয়ার বাজারে এইসব করে মোটামুটি তার থেকে পারে, ইনভেস্টার যাদের বলা হয়, সে তাদের কথা ছেড়ে দিন। কিন্তু বাকি ছোট মাঝারি শিল্প ভীষণ মার খেয়েছে। ছোট মাঝারি পুঁজিপতি যারা, ক্ষুদ্র শিল্প, সেগুলো সেইখানেই বেশি কর্মসংস্থান হয়। 70% বেশি মানুষ কাজ পান ওই সব ক্ষেত্রে, এটা বড় শিল্পতে নয়। বড় শিল্প আমাদের দরকার আছে, কোনো সন্দেহ নেই, কারণ বড় শিল্প থেকে অনেক অনুসারী শিল্প হয়। বড় শিল্প একটা হলে আপনার যদি যেটা হতো সিঙ্গুরে, যদি গাড়ি তৈরির কারখানা ওখানে হতো, তাহলে টায়ার তৈরি করবার জন্যে একটা আল্লাহ হতো, মানে 50-60টা এসে গেছিল অন্যান্য কোম্পানি, কে ওই গাড়ির যে স্টিয়ারিং একটা কোম্পানি, একটা কে ব্রেক তাকে তৈরি করবে সে আরেক কোম্পানি,
তার বডি তৈরি করবে আরেক কোম্পানি, ইত্যাদি ইত্যাদি। এই যেগুলো তৈরি হয় এগুলো অনুসারী শিল্প বলা হয়। তারপরে ইঞ্জিন তার সঙ্গে এগুলো লাগবে, আর তারপরে গাড়ি চলবে। আর সুতরাং তাতে যে কর্মসংস্থান হয় সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ কর্মসংস্থান 2011 সালে আমাদের সরকার গেছে। 2010 সাল আমি বলছি আপনাদের হিসাব, যে আমরা 70 ভাগের বেশি কাজ আমাদের কর্মসংস্থানে, আমরা প্রায় 71 ভাগ আমাদের ছিল ছোট মাঝারি ক্ষুদ্র এইসব শিল্প, যেটা অনেক ছড়িয়ে এবং তাতে বেশি কর্মসংস্থান হয়, সেইখান থেকে ছিল। এবং তাতে আমরা দেশে 1 নম্বর জায়গায় ছিলাম। গুজরাট, এই মুখ্যমন্ত্রী গুজরাট 2 নম্বর জায়গায় ছিল। 2 নম্বর মানে একেবারে অনেক পিছিয়ে আমাদের চাইতে সংখ্যা, 4 সেকেন্ড ইংরেজিতে বলে সেই রকম, অর্থাৎ দ্বিতীয়, কিন্তু অনেক পেছনে আমাদের ছিল। সুতরাং আমাদের বিকল্প হচ্ছে এইটা। আর কাজ কাজ মানে খালি শিল্প নয়, এটা একটা বললাম যে কেবল শিল্পেই কাজ তা না। আমাদের দেশের, বিদেশের, দুনিয়ার, আপনি বাংলার যে কোনো জায়গায় 3টা জায়গা থেকে মূলত কাজ। একটা হচ্ছে কৃষি, কৃষিতে অনেক লোক কাজ করে, কিন্তু কৃষিতে যে কাজ সেটা কৃষির সংকটের জন্য সেখানে একটা বড় সমস্যা হচ্ছে। এই যে কৃষি থেকে অনেক মানুষ উচ্ছেদ হয়ে যাচ্ছে। কৃষিতে যা উৎপাদন হয়, যা আয় হয়, তার থেকে কৃষির উপরে নির্ভর করেন যারা, সেই সংখ্যাটা বেশি, অনেক বেশি। সুতরাং এই বাড়তি লোক, তার জন্যে কর্মসংস্থানের জন্য শিল্প দরকার। সেই জন্য বলা হয় কৃষি হচ্ছে আমাদের ভিত্তি আর শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সেই জন্যে আমরা যেটা বলি যে এই যে কৃষির যে সংকট, এইটা তৈরি করেছে সরকার। এই যে বাজেটটা আজকে কৃষি শেষ বলছে, এতে কৃষকের কোনো লাভ হবে না। আপনি ভাবুন, যদি ডিজেলের দাম বাড়েন, পেট্রোলের দাম বাড়ান, বিদ্যুতের দাম বাড়ে, কয়লার দাম বাড়ে, তারপরে চাষের সারের উপরে বসিয়েছেন, আবার সেচ বসিয়েছেন, কিন্তু চাষের খরচ বাড়বে, এতে চাষিদের উপরে বোঝা বাড়বে। নাম বলছেন কৃষি শেষ, ফলে যে সংকটটা কৃষকদের হচ্ছে সেই সংকটটা আরো বাড়বে। এই বিক্ষোভ ওখানে হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। বিক্ষোভের চেহারা, চরিত্র, কারণ সব জায়গায় এক নয়। কৃষি ব্যবস্থাটাও পাঞ্জাব হরিয়ানার মতো বাংলায় নয়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের কৃষকদের বিপদ আরো বেশি, কারণ আমাদের ছোট জমির মালিক, ছোট জমির মালিক, তাদের সংখ্যাই এখন প্রায় 90 পেরিয়ে গেছে। 84 ভাগ 86 ভাগ এসব বেরোচ্ছে কাগজে ঠিকই, কিন্তু এখন শেষ যা হিসাব পাওয়া যাচ্ছে 90 ভাগ জমির মালিক হচ্ছেন ক্ষুদ্র প্রান্তিক কৃষক, যাদের 2 হেক্টর কি 1 হেক্টর, অর্থাৎ 5 একরের কম বা 2.5 একরের কম যাদের জমি, তাদের বেলায় আরো মুশকিল হচ্ছে। কারণ তাদের তো চাষ যারা কৃষকরা করবে, সে তো তাদের লাভ করতে হবে, আয় করতে হবে। চাষ করে যদি ক্ষতি হয়, আমি যা খরচা করলাম তার চেয়ে যদি বেশি খরচ হয়, তাহলে আমি চাষ করবো কেন? আমাকে খাওয়াতে, অন্নদাতারা আমাকে খাওয়াবার জন্যে নিজে লোকসান করে চাষ করবেন। তাহলে কৃষিতে উদ্বৃত্ত করতে হবে, লাভ করতে হবে। সেইটার জন্যে দরের প্রশ্ন উঠেছে। সেই জন্যে কমিশন হয়েছিল, স্বামীনাথন কমিশন। তারা বলেছিল যে মোট উৎপাদন খরচ যা হবে তার উপরে 50 ভাগ, অর্থাৎ আরো অর্ধেক দাম যোগ করে সেই বাজেট, সেই দামে সরকারকে ফসল কিনতে হবে। আর সরকার সেই সব দায়িত্ব ছেড়ে দিয়ে এখন দিচ্ছে পুরো কর্পোরেটের হাতে। আম্বানি, আদানি, বিদেশি কোম্পানি, কর্পোরেট, তাদের হাতে চাষ ছেড়ে দিচ্ছে। এবং তার মানে কৃষক আর চাষ করবে, কৃষক এমনিতেই চাষ করছেন। এদের অনেক কৃষক তারা জমি ছেড়ে দিয়ে কাকে লিজে দিয়ে গেছে, যে কর তুই, আমি আমনটা করলাম, তুই গরিবটা কর, কি রবিটা কর, এই কর, তারপরে আমাকে অর্ধেক দিবি, কি যাই হোক, ওই খুঁটিনাটিতে আমি যাচ্ছি না। এবং এই সংকট থেকে কৃষিকে উদ্ধার করতে হবে, যেটা করা সম্ভব। আমরা কি করতাম, আমাদের অভিজ্ঞতা কি? আমরা তো একটা রাজ্যের সরকার চালিয়েছি, আমরা কেন্দ্রের নীতি আমরা ঠিক করার অধিকার বা ক্ষমতা আমাদের ছিল না। কিন্তু তার মধ্যেও আমরা ওইটা দেখতাম, কৃষককে জমি, ঠিক আছে, যে কি বলে ভূমি সংস্কার, অপারেশন বর্গা ইত্যাদি ইত্যাদি, সেখানে থেমে থাকেনি। তাকে কম সুদে ঋণ, তাকে কি বলে একটা ওই যে মিনি কিট প্যাকেট, সার সব বীজ নিয়ে একটা প্যাকেট দাও। যখন ফসল তুলবে তখন সেলফ হেল্প গ্রুপ থেকে সমবায়, এই কৃষি সমবায় থেকে আরম্ভ করে সমবায় ব্যাংক, এই সবাইকে আমরা নামাতাম যে ওর কাছ থেকে ফসলটা কিনে
তারপরে অভাবী বিক্রয়টা যখন হয় তখন একে এই ফসলটা তারপরে সরকারকে দাও যাতে রেশনে আমরা দিতে পারি। আর রেশন থেকে তখন কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দিত না। আমরা এই বামফ্রন্ট সরকারের শেষের দিকে হলেও 40% আমাদের যাকে বলা হয় যে গরিব বিপিএল, সেই বিপিএল এপিএল কার্ড ফার্ড গোলমাল ছিল, কিন্তু শতকরা 40%কে 2 টাকা কিলোতে চাল আমরা দিয়েছিলাম। তখন কেন্দ্রীয় সরকার তখন 1 পয়সাও দিত না আমাদের রাজ্যের ক্ষমতা দিয়ে। সুতরাং কৃষকের কাছ থেকে আমি একটু সাহায্য নিয়ে তাকে একটু দাম দিয়ে আমি কিনলাম, আর ভর্তুকি দিয়ে 2 টাকায় আমি যাদের খাদ্যের অভাব তাকে যে খাদ্য যোগায় কৃষক তাদের বেশিরভাগ খেতে পায় না। এটাই হচ্ছে বাস্তব সত্য। আমাদের দেশ একটা বাংলাও আর একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আপনারা বুঝছেন কি বুঝছেন না, যা হিসাব ফিসাব পাওয়া যাচ্ছে তাতে সেই সব মানুষ হয়তো এখানে খুব বেশি নেই, কিন্তু সেই সব মানুষ তাদের বিশেষ করে আমাদের যা পুষ্টির হার, যা ক্ষুধার সূচক, এইসব যে যা হিসাব ফিসাব বেরোচ্ছে এটা খুব ভয়ঙ্কর। আমাদের মেয়েরা আর বাচ্চারা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার। তাদের ওজন কি বলে যা উচ্চতা তার সঙ্গে ওজন এসব অনেক মাপ হয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না। একটা 10 কোটি টন যখন আমার খাদ্যশস্য রেকর্ড যখন করছে ভারতের ফুড কর্পোরেশনের গুদামে, তখন আমাদের দেশে আমরা যেটা দাবি করেছিলাম যে প্রত্যেক মাথা পিছু তুমি একটা খাদ্যশস্য এই পরিমাণ দাও, দেয়নি সরকার। তাহলে এই সংকট থেকে আমরা খানিকটা বাঁচতে পারতাম। সুতরাং এই যে বিকল্পগুলো বলছি, এই সমস্যা তার এই সমাধান যেগুলো আমরা বলছি, যেটা আমরা আমাদের অভিজ্ঞতায় শিখেছি, সেইটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। কাজের পরে বড় কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে শিল্প কৃষি ছাড়াও বেশিরভাগ কাজ কিন্তু প্রায় অর্ধেক কর্মসংস্থান হয় যাকে পরিষেবা ক্ষেত্র বলা হয়, ইংরেজিতে সার্ভিস সেক্টর বলা হয়। সেইখান থেকে ধরুন শিক্ষা, আচ্ছা শিক্ষা একটা থেকে ওখানে কর্মসংস্থান হয়, বিরাট ব্যাপার। প্রত্যেক বছর টেট করতাম আমরা, প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন করতাম, প্রত্যেক বছর স্লেট অর্থাৎ অধ্যাপকদের কলেজে নিয়োগ সেই তার পরীক্ষা হতো। পাবলিক সার্ভিস কমিশন, সরকারি যেসব পাবলিক সার্ভিস কমিশনে যে সরকারি পোস্ট ছিল সেগুলো সব পূরণ করতো। এগুলো প্রত্যেক বছর হতো, নিয়ম মতো হতো, এবং যা মানে নিয়ম নীতি কি বলে ভিত্তি করে সেগুলোর উপরে হতো। সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এখন আপনি ভবন স্কুলে ওই কি স্কুল সার্ভিস কমিশন করেছে, তার পরীক্ষা কীরকম, হাইকোর্টে গেছে, তারপরে সে বলেছে যে কবে জুলাই মাসের মধ্যে সব ঠিকঠাক করো। এই জুলাই মাস তো সে ছেড়ে দিচ্ছে, তার তখন তো এই সরকার থাকবে না, তখন আলাদা নিয়মিত করতে হবে। আমরা যেটা বিকল্প বলছি, যে বিকল্প হচ্ছে সরকার যেই বদলাবে সঙ্গে সঙ্গে সব শূন্য পদ 1 বছরের মধ্যেই পূরণ করে দিতে হবে। যত শূন্য পদ আছে, সে শিক্ষক হোক, এখানে কর্মচারী হোক, এ হোক সে হোক, যে আছে তার মধ্যে কিছু অস্থায়ী কর্মচারী আছেন নানা রকম নামে, সে এমএসকে, এসএসকে, তারপরে কি বলে মানব সম্পদ কর্মী, এসব থেকে নানা রকম আমাদের এই কি বলে অল্প লোক, কিন্তু তার সংখ্যায় অল্প হলে কি হবে, বিনা বেতনে প্রায় কাজ করছে। জীবিকা সেবক বলে একদল আছে, আমি এরকম আছে, আরো অনেক রকম আছে, আমি যাচ্ছি না। প্রায় কয়েক মাসের পর মাস বেতন পাচ্ছেন, তাদের কি বলে কাজ করতে হচ্ছে। এই যে সব আছে, এদের কাজে নিরাপত্তা দিতে হবে। এরকম নিরাপত্তাহীনতা কখনো ছিল না। এই যে এখন কেন্দ্র আইন করেছে, তাতে আপনার যত কলকারখানা আছে সেখানে যারা কাজ করছে, যে কোনো সংস্থায়, কলকারখানা কি যে কোনো সংস্থায় যে কাজ করছে, কর্মচারী, শ্রমিক ইত্যাদি, তাদের কোনো কাজে নিরাপত্তা থাকবে না। এই আইনটা আপনারা জানেন তো, যে 44টা আইন তুলে দিয়ে 4টা কোড বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকের উপরে আক্রমণ, শ্রমিকের উপরে আক্রমণ। 4টা কোডের মধ্যে যা দাঁড়াচ্ছে, 70% কলকারখানায় এখানে লোক কাজ করে হায়ার অ্যান্ড ফায়ারের জন্য। হায়ার অ্যান্ড ফায়ার মানে আমার এখানে একটা খালি আছে, আসো তুমি, হ্যাঁ মানে তোমাকে ভাড়া করবো, করো। 3 দিন পরে আমার মনোলয়কে দরকার নেই, ফায়ার মানে তুমি চলে যাও, ব্যাস আপনি কিছু করতে পারবেন না। এতে কোনো কাজে নিরাপত্তা আছে? এই নিরাপত্তা চলে যাবে। কিন্তু আমরা চাই যে যারা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, তাদের তো কিছু একটা নিরাপত্তা দিতে হবে। দুম করে ফায়ার অ্যান্ড ফায়ার করে দিলাম, এরকম সরকার করতে পারেন, বা এটা অন্যদেরও করতে দেওয়া যায়। এইটা এবং তাদের নির্দিষ্ট একটা বেঁচে থাকার মতো মোটামুটি যা মজুরি দিতে হয় সেরকম একটা দেওয়া। এটা একটা কর্মসংস্থানের ক্ষেত্র। আপনি যদি স্বাস্থ্যে
আরও লোক নিয়োগ করেন, কিংবা যারা আছে ওই কি বলে আমাদের একদম নিচে হাজারে একজন করে কাজ করেন তাদের পর্যন্ত আপনি যদি কি এই যে ICDS সেটা যদি আপনি ঠিক মতো চালান, তাহলে মিড ডে মিল এগুলো যদি ঠিক মতো চালান, তাতে তাদের যারা কাজ করেন তারা যদি একটু মানুষের মতো কাজ করতে পারে এবং যে ফাঁক আছে তা যদি পূরণ করা যায়, তাহলে সেখানেও কর্মসংস্থান। সুতরাং পরিষেবা ক্ষেত্রতে কর্মসংস্থান হয় অর্ধেকের বেশি। সুতরাং এগুলো পূরণ করলে যে কর্মসংস্থান যে জায়গায় আছে সেখান থেকে আমরা অনেকটা, আমি বলছি না যে বেকার মুক্ত একটা সমাজতান্ত্রিক দেশ হয়ে যাবে, তা আমি বলছি না। ওইরকম সমাজতন্ত্র আমরা দেখেছি আর ভেঙে যেতেও দেখেছি। কাজে আমরা যা হিসাব করছি তা হচ্ছে আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এবং এইখানে যদি সরকার খরচা করে এই নিয়োগে আর এইসব ব্যাপারে যদি খরচা করে সেটা যদি যায়, তাহলে সেইটা আপনার একটা বাজার তৈরি করবে, যা আমাদের কলকারখানা বিশেষ করে পশ্চিমবাংলায় যে ছোট মাঝারি কলকারখানা আছে সেগুলো অন্ততপক্ষে ভালোভাবে চলতে আরম্ভ করবে, সেখানে কর্মসংস্থান হবে, সেইগুলো সেই শিল্পগুলো আরও বাড়তে থাকবে। আর সেই পরিবেশ তৈরি হলে তখন বড় শিল্প, যেরকম টাটা এখানে অনেক চেষ্টা করে আসবার চেষ্টা করেছিল, বললো আমাকে বন্দুক দেখালো মাথায়, এই যে মুখ্যমন্ত্রী বন্দুক দেখালো মাথায়, চলে যাচ্ছে। আমরা তো শেষমেশ চেষ্টা করেছিলাম ওকে রাখতে, সেসব ইতিহাস আপনারা জানেন। তখন বড় শিল্প তখন আসবে। অর্থাৎ পশ্চিমবাংলা যা স্বাধীনতার সময় শিল্পে 1 নম্বর রাজ্য ছিল, মহারাষ্ট্র 2 নম্বর ছিল, সেইখান থেকে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। শেষ 3 বছরে বামপন্থী সরকার, আমি বলছি 2009, 2010, 2011 বিনিয়োগ হয়েছিল, বাইরের থেকে বিনিয়োগ 4,000 কোটি, তারপরে 8,000 কোটি, তারপরে 15,000, কত প্রায় 16,000, মানে ডবল, তারপরে তার ডবল এ তো আছে। আর ইনি খালি দিল্লি থেকে আরম্ভ করে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, সিঙ্গাপুর ঘুরে বেড়াচ্ছেন, আর লবডঙ্কা একটাও কিছু হচ্ছে না। ইনি যা করেছেন, কোনো শিল্প পশ্চিমবাংলায় আসতে সাহস করবে না। যদি পশ্চিমবাংলায় শিল্প আসতে হয় একে তাড়াতে হবে, কারণ ইনি শিল্প তাড়ুয়া, ইনি সবাইকে তাড়িয়েছেন। একে না তাড়ালে এখানে এটা একটা বিকল্প, কিন্তু কাজ পরেরটা কি? খাদ্য আমি বললাম খাদ্যের গ্যারেন্টি চাই। এখন যা অবস্থা সেখানে খাদ্যের গ্যারেন্টি একটা ব্যাপার, মানুষ বেঁচে থাকার প্রাথমিক শর্ত। আমি বলছি আপনাদের, যে যারা খবর রাখেন, আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না, আর একটা বড় দুর্ভিক্ষ যা স্বাধীনতার আগে 1943 সালে আমরা দেখেছি সেরকম। এবং কেউ বলছেন ওয়ারেন জাস্টিসে সেই 76-এর মন্বন্তরের হিসাব ওই কি বলে সেরকম আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সারা দেশে নাকি সেরকম একটা দুর্ভিক্ষের দিকে যাবে। হচ্ছে খাদ্য যখন আমাদের উদ্বৃত্ত, তখন খাওয়ার লোকের হাতে নেই। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জায়গায় দুর্ভিক্ষ হয়নি খাদ্যের অভাবের জন্যে, ওইটা বন্টনের বৈষম্যের জন্যেই এটাই হয়েছে। এটা হচ্ছে অমর্ত্য সেন, যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এইসব লিখবার জন্য। কাজে আমি আপনাদের বলতে চাচ্ছি যে সেইটা খাদ্যের গ্যারেন্টি আমাদের দিতেই হবে, এবং তার জন্য সরকারকে যা করার দিতে হবে। শিক্ষার গ্যারেন্টি কি হচ্ছে আমাদের ছেলে মেয়ে? আপনাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, নাতিপুতি নেই আপনাদের? সব ছেলেমেয়েরা পড়ছে। 1 বছর পড়াশোনা বন্ধ, একটা বছর পেরিয়ে গেল, পড়াশোনা বন্ধ, যে ক্লাসে তুলে দিল। আচ্ছা, আমার নাতি কি বলে, আমার নাতির কথা বলছি, ক্লাস 4 পড়তো, ওর বাবা ডাক্তার, তো ঠিক আছে, ও ভালো স্কুলে কি ওখানে পড়তো, তারপরে ক্লাস 5-এ তুলে দিল। কিন্তু ক্লাস 5-এ পড়বে কি? ওদের স্কুলে ওই সব ট্যাবে পড়ে, ট্যাব নেটে লাগে, ট্যাবে পড়তে পারে। তো ও এখন বায়না ধরেছে যে আমি ট্যাবে পড়বো না, আমি স্কুলে গিয়ে পড়বো। আর স্কুল খুললে তো তুই স্কুলে পড়বি, বাচ্চাকে কে বোঝাবে? ও কি বলে, ওই মোবাইল নিয়ে আমার চাইতে বেশি ঘাঁটাঘাঁটি করতে পারে। আর আপনি ছেড়ে দিন, যার বাড়িতে নেট নেই, ট্যাব নেই, ওইখানে কে ওকে ট্যাবে সাহায্য করবে? কিভাবে চলবে লেখাপড়া? আচ্ছা, এদের ছেড়ে দিন, যারা বাকি কি কলেজে পড়ছে, অনার্স নিয়ে পড়ছে, কি বাংলা কি বলি বিজ্ঞান পড়ুক আর ইয়ে পড়ুক। আর বিজ্ঞানে বা হবে কি করে? বিজ্ঞানে তো ল্যাবরেটরি লাগে, ওটা তো ট্যাবে হয় না, ওটা এটা করা যায় না। ওটা এখান থেকে টেস্ট টিউব নিয়ে ওখানে ঢালতে হয়, ব্যাং হলে কাটতে হয় তার পেট দিয়ে, তারপরে কোথায় নাড়ি ঘুড়ি কি বের করতে হয়, ওগুলো কি চেনাতে হয়, এগুলো সব করতে হয়। তো কলেজে সায়েন্সে যারা পড়ে, এগুলো কি ট্যাবে সম্ভব? যে ডাক্তারি পড়ছে সে কি করবে? যে ইঞ্জিনিয়ারিং পড়ছে
সে কি করবে? যে কম্পিউটার পড়ছে সে কি করবে? সর্বনাশ হয়ে যাচ্ছে একটা প্রজন্ম। বিকল্প চাই শিক্ষা। আমরা যেটা চাই, আমরা অনেক, আপনারা জানেন এখানে বাংলা একটা আমরা কি বলে মেদিনীপুরে শুরু হয়েছিল, কিন্তু সব জেলায় তারপরে পড়েছিল, সেটা হচ্ছে সাক্ষরতা অভিযান। না না, সেইটা এখন আর সাক্ষরতার ব্যাপার। তার সঙ্গে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা 15 বছরের নিচের ছেলে মেয়ে তাদের ক্লাস 8 পর্যন্ত পড়া নিশ্চিত করতে হবে প্রত্যেকটা। এমন কেউ থাকবে না 15 বছরের নিচে যে স্কুলে নেই। একে বলে বাধ্যতামূলক শিক্ষা, সার্বজনীন শিক্ষা। এই ফ্রি অ্যান্ড কম্পালসারি, বিনা পয়সায় শিক্ষা। কম্পালসারি হচ্ছে বাধ্যতামূলক, সবাই এইটা দরকার। সব অংশের মানুষের জন্য শিক্ষার দ্বার খোলা, বিনা পয়সায় ক্লাস 8 পর্যন্ত পড়া সম্ভব। হ্যাঁ, আমরা মনে করি সম্ভব। কিভাবে সম্ভব? সম্ভব এইভাবে, এই যে বাধ্যতামূলক মানে কি? আপনি বাচ্চাদের সব ধরে এনে জোর করে ঢোকাবেন যে সরকারি আইন করেছে, তা না। বাধ্যতামূলক মানে হচ্ছে সরকারের পক্ষে বাধ্যতামূলক, কম্পালসারি সরকারের পক্ষে। সরকার কিভাবে করবে? সরকার এইভাবেই করতে পারে। ওই আমাদের মার্ক্সবাদী পথে প্রভাত পট্টনায়ক লিখেছেন। প্রভাত পট্টনায়ক তো একা না, 4-5-6 জন অর্থনীতিবিদ তারা আলোচনা করে একসঙ্গে লিখেছেন ওই লেখাটা, যে আপনারা দেখবেন। সেটা হচ্ছে এই যে বাচ্চারা স্কুলে আসে না কারণ গরিবের বাড়ির বাচ্চা, তাকেও কাজ করতে যেতে হয়। চায়ের দোকানে আপনি দেখেন না বাচ্চাদের, কোথায় দেখেন না আপনি? কোনখানে বাচ্চারা তারা পড়বে কি স্কুলে? তাকে বাপ্পার সঙ্গে তারও বেরোতে হয় কাজে। তাকে কখন পড়াবে? কাজের অবসরে, তখন সন্ধ্যা স্কুল, নাইট স্কুল ছিল, সরকারি একটা স্কিম ছিল। এটা খুব অল্প ছিল, সেটা বিরাট কিছু ব্যাপকভাবে করতে হবে এবং তাদের পড়াতে হবে। তাহলে আরো অনেক ছেলেপুলে লাগবে, পড়াবার জন্য লাগবে। এই যে এইটার থেকে আরো কর্মসংস্থান বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে শিক্ষা। কেন আমরা কেরালা হতে পারবো? সবচাইতে বড় সাক্ষরতার দিক থেকে প্রথম, নারী সাক্ষরতা পুরুষের চাইতে বেশি। কেন কেরালা উন্নত রাজ্য আমাদের চাইতে হলো? তখন 57 সালের কমিউনিস্ট সরকার, EMS নম্বুদিপাদের সরকার, ভূমি সংস্কার এসব যেরকম করেছিল, সেরকম সার্বজনীন শিক্ষা আগের থেকে খানিকটা এগিয়েছিল কেরালা, মিশনারি ইত্যাদির কারণে। কিন্তু আমাদের বাংলাকে এগোতে হলে শিক্ষার বিরাট প্রসার ঘটাতে হবে আমাদের। সেই জন্য এটা 34 বছরে যা করেছি খালি সেইগুলো করলে হবে না, তার চেয়ে বেশি কিছু করতে হবে আমাদের। স্বাস্থ্য মানে আমাদের সার্বজনীন স্বাস্থ্য, অর্থাৎ এই রোগ পর্যন্ত হলে তাকে সরকারের দায়িত্ব হবে। 70% বেশি সরকারি হাসপাতালে যেতেন আমাদের সঙ্গে, ভালো খুব চিকিৎসা ছিল না, কিন্তু 70% সরকারি হাসপাতালে যেতেন, 30% কর্পোরেট বেসরকারি হাসপাতালে। তখন সারা দেশে 40% সরকারি হাসপাতালে করতেন, আর 60% হচ্ছে কর্পোরেট মানে বেসরকারি হাসপাতালে। তখন আমরা 70% ছিলাম। আমাদের সেইটা নিচে আমরা কি করে, মানে বাঁকুড়ায় কি বরজোড়ায় কি তার নিচে, ওইখানে আমরা ওই কয়েকটা কি বলে বা বাড়িয়ে, মানে একটা PHC ছিল, সেগুলো মানে সেগুলো 2-3টে করে সেখানে ডাক্তার দিয়ে, গ্রাম পঞ্চায়েতে যাতে গিয়ে একজন ডাক্তার গিয়ে বসে দেখে, সপ্তাহে একদিন হলেও দেখে। যাই হোক, গ্রাম পঞ্চায়েতেও সে ক্ষমতা দিয়েছিলাম যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি যা পাবে একটা ডাক্তার গ্রাম পঞ্চায়েতে গিয়ে বলবে, ওষুধপত্র গিয়ে নিচে নামাতে হবে আমাদের স্বাস্থ্যের জন্য। মানুষ ঘুরে বেড়ালে হবে। আর সেখানে ও যদি বলতে পারে যে এইটার জন্য তোমার এইখানে এইটুকু খেলে হবে, তো আর ও ঝামেলা বেঁচে যায়। তারপরে কাকে হাসপাতালে পাঠাতে হবে, সে হাসপাতালে যাবে। এবং সেখানে আরো হাসপাতাল যেগুলো, বিশেষ করে মেডিকেল কলেজ, আমরা তো সংখ্যা ভাবনার জন্য আমরাই করে গেছি। উনি তো একটাও নতুন সরকারি কলেজ করেন। এই যে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে মানে এখানে যে 3টা কলেজ, ওটা মালদা, মুর্শিদাবাদ, সাগর দত্ত, এগুলো সব আমাদের সময়। আমার দিল্লি দৌড়তে হয়েছে কতবার, পিজি থেকে, মেদিনীপুর থেকে, কল্যাণীতে, ওইখানে এই সবগুলো কলেজ তো আমাদের সময় করে এগুলো। তো যাই হোক, আমি বলছি যে সেখানে আবার কি বলে উন্নত ব্যবস্থা করতে হবে। আমাদের যা উন্নত ব্যবস্থা ছিল, আমাদের যা নিউরো সার্জারি হতে পারত, উনি তাড়িয়ে দিয়েছেন। এই প্রধানমন্ত্রী, আপনি জানেন, ওই যে BINA, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, যাই হোক, আমি কারো নাম পান ধরছি না, আমাদের একদম নবজাতকদের জন্য যে তাদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা ছিল, তাকেও তাড়িয়ে দিয়েছি। এখন আবার কি, যাই হোক, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে যারা ভালো কাজ করে, সে পুলিশই হোক, ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, সেক্রেটারি হোক আর BDOই হোক, যেই করুক,
তাদের তো আপনার সম্মান করতে হবে। এর কাছে তা না, ও সেলাম টুকলে তারপরে সব। আরে আমার তো যখন সরকার থেকে আরম্ভ করে পার্টিতে আমি যতদিন আছি, আমি বুঝেছি এটাই, যদি কেউ আমাকে প্রশ্ন করে, যদি দুটো সমালোচনা করে, তাহলে আমি মনে করি যে লোকটা ঠিক আছে। আর যদি আপনাকে সবসময় বলে যে না আপনার মতো লোক হয় না, আর এ দারুণ লোক, আপনি আপনি বুঝবেন কিছু গোলমাল আছে। আর এই সরকার চলছে যে কে ওকে মানে ওর ভাইপো কি তার নাতি কি অমুক দোষক এইসব যা যোগাযোগ আছে সেই তাই দিয়ে চলবে। স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, নিরপেক্ষতা চাই, গণতন্ত্র প্রসারিত হওয়া চাই। আবার গ্রাম পঞ্চায়েত, আবার পঞ্চায়েত, গ্রাম সভা থেকে আরম্ভ করে ওয়ার্ড সভা, মিউনিসিপ্যালিটি, বছর বছর নির্বাচন হচ্ছে না। হাইকোর্টে যেতে হচ্ছে, সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে নির্বাচন। 34 বছর ছিলাম পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য ছিল সারা দেশের মধ্যে যেখানে নিয়মিত 5 বছর নির্বাচন হতো। সংবিধান সংশোধনের আগে রাজীব গান্ধীকে স্বীকার করতে হয়েছিল। মানুষের হাতে ক্ষমতা আমি কি করে নামাতে পারি, নিচে কি করে ক্ষমতা নামাতে পারি, বিকেন্দ্রীকরণ। আর কে কবে বলতে পারবে যে এই যে সারদা নারদা এইসব কাণ্ড হচ্ছে? আপনি ভাবুন, আপনাদের এখানকার কয়লা এখান থেকে একটু চলে গেলে, এখানে আসানসোলের কয়লা থেকে আসুন, যে কয়লা পাচার হয় না, ওই কয়লা পাচার যে এখান থেকে যায়, এই 100 টাকা পাচারে যদি আপনার কি বলে ব্যবসায় যে টাকা হয়, কালো টাকা আর কি, প্রতি 100 টাকায় এই 7 টাকার মতো পুলিশের অফিসার পায়, আর 12-14 টাকার মতো ওই বাকি লোক। বাকি যেটা যায় উপরে সেটা এর ভাইপো আছে আর ওর কি ছেলে আছে, ওই যে আমাদের কেন্দ্রের মন্ত্রী একজনের ছেলে, অমিত শাহর ছেলে জয় শাহর নাম কে না জানে, আর রাজনাথ সিং এর ছেলে, ওর যে কয়লার সঙ্গে এখানকার কয়লা খনির সঙ্গে সম্পর্ক, এসব কে না জানে। আর বাকি হচ্ছে এর ভাইপো ওখানে। এই যে ভাইপো নিয়ে মারামারি করছেন ওরা দুজনে, কাগজে আপনারা দেখছেন। আরে 2 ভাইপো তো আছে, এর ছেলে ওর ভাইপো, এই তো হচ্ছে ভাগ। আর এখানকার কয়লা নিয়ে গিয়ে চলে গেল আপনার উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনায় ওই কয়লা দিয়ে ওখানে ও কি করছে না, ইট ভাটাগুলো যত আছে ওখানে, ওই কি বলে সুন্দরবনের ধাপ ঘেসে একদম চলে এলো ওখানে। তারপরে ইট ভাটা যত আছে, ও কয়লা সপ্তাহে করতে করতে ইট ভাটা অর্ধেক কিনে নিল। এবারে তার থেকে যে টাকা হলো তা দিয়ে গরু পাচার শুরু করলো। ভাবুন এই চক্র। আমরা 34 বছর ছিলাম, কেউ বলতে পারবে যে আমাদের জ্যোতি বসু থেকে, মুখ্যমন্ত্রী থেকে, তার মন্ত্রিসভা থেকে, আমাদের পার্টির নেতার থেকে একটা এরকম কালির ছিটা কেউ দেখাতে পেরেছে সিবিআই? আর তার জন্য একে ওখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তারপরে এদল ওদল করছে। আমরাই বিকল্প দিতে পারি। এইটা বিশ্বাস আস্থার সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। ইতিবাচক কথা বলতে হবে, খালি নেতিবাচক। আমাদের কেবলমাত্র সমালোচনা, আমরা মানুষের মধ্যে একটা বিকল্প রাস্তার সন্ধানে, সরকার থাকি বা না থাকি তার জন্য আমরা লড়াই করি। আমরা সরকারে ছিলাম। আমরা যখন এই কোভিড হলো তখন তো আমরাই, আমাদের ছেলেপুলেরা তো নিয়ে গেছে আপনাদের কাছে ওই যে একটা হ্যান্ডবিল, এইটা করবেন, এই হাত সাবান দিয়ে ধোবেন, আর সাবান দিয়ে ধোবেন খালি দেখেন, তার সঙ্গে সাবানও দিয়েছে, স্যানিটাইজারও দিয়েছে, তাদের কাছে পৌঁছেছে। যখন খাওয়ার পাচ্ছে না তখন এই শ্রমজীবী ক্যান্টিন আর কি অনেক রকম ক্যান্টিন চালু হয়েছে আপনাদের এখানে। মাটির রান্নাঘর নাকি পোড়া মাটির রান্নাঘর, এখানে 3টে, যাই হোক। আরও এই একটা সেদিন 300 দিন পার করলো, কালকেই একটা 100 দিন, 150 দিন পার করেছে, তার আগের দিন সোনারপুরে 100 দিন পার করেছে। চলছে ক্যান্টিন, এই যে খাওয়ার ক্যান্টিন থেকে আরম্ভ করে। যখন সরকারি ব্লাড ব্যাংকে রক্ত নেই তখন আমরা বামপন্থীরা, আমাদের ছেলেপুলেরা, যুবরা, ছাত্ররা, অন্যেরা, তারা হাজার হাজার বোতল রক্ত দিয়েছে। সরকারি ব্লাড ব্যাংকে রক্ত আমরা রক্ত দিচ্ছি, উনি এক জায়গায় আক্রমণ করে তৃণমূল সেই রক্তের ব্লাড ডোনেশন ক্যাম্প ভেঙে দিল, হাওড়াতে, বাঁকড়াতে, আমার খেয়াল আছে। যাই হোক, আমি বলছি যে আমাদের আমরা সরকারে নেই কিন্তু দরকারে আছি, মানুষের কাছে আছি। যদি কেউ আছে তো বামপন্থীরা আছে, সরকারে না থাকলেও আছে, সরকারে থাকলেও আছে, সরকারে নেই, আমরা দরকারে আছি। আর যারা সরকারে আছে তারা দরকারে নেই, দরকারে নেই কিন্তু সরকারে আছে, সরকারে নেই কিন্তু দরকারে আছে। আমরা তাদের সরকার চাই, এটা তাদের সরকারে চাই যারা দরকারে আছে, তারা এখন সরকারে নেই, তারা দরকারে আছে, তাদের সরকারে চাই। এই বিকল্পটা হচ্ছে যে আমরা সরকারে থাকি বা না থাকি,
বামপন্থীরা মানুষের সঙ্গে থাকা, পাশে থাকা, তার সংগ্রাম, তার সমস্ত সমস্যায় তার পাশে থাকার যে লড়াই, সেই স্কুল খোলা হোক, বিকল্প স্কুল চালু করা হোক, আর রক্ত দেওয়া হোক, কি খাদ্য দেওয়া হোক, কি এই হেল্পলাইন টেলিফোনে দেওয়া হোক, বামপন্থীরা বিকল্পের জন্য সবসময় লড়াই করবে। এই লড়াইটা আমাদের সামনে নির্বাচনের লড়াই, সেই বিকল্পকে প্রতিষ্ঠিত করবার লড়াই, পশ্চিমবাংলাকে একদিকে পরিচালিত করার লড়াই। আমি আপনাদের কাছে কথা শেষ করতে পারি একটা কথা বলে, এই লড়াইয়ের জন্য সংগঠনের যা করতে হবে কমরেড অজিতপতি আপনাদের বলেছে, আমি সেগুলোর মধ্যে বেশি যাচ্ছি না। কিন্তু আমি খালি এইটাই আপনাদের বলতে চাই যে ওসব হবে 9 তারিখে মহিলাদের সমাবেশ, 11 তারিখে যুবদের নবান্ন চলো, 12 তারিখ সব প্রস্তুত থাকবে। 11 তারিখে যুব ছাত্রদের সমাবেশে নবান্ন অভিযানে যদি রক্ত ঝরে, তারপরের দিন 12 তারিখে পশ্চিমবাংলা স্তব্ধ করে দিতে হবে। তার জন্য সব সময় আপনারা সবাই প্রস্তুত থাকবেন, এটাই আমরা পার্টির থেকে বলেছি, সার্কুলার দিয়ে বলেছি, রেডি থাকবেন, অপ্রস্তুত হতে হবে। আর যদি ভালো করে তার জন্য বিজয় মিছিল বের করবেন, সেটাও করবেন। তাহলে 12 তারিখ আমরা বলেছি ঠিক থাকবে। 28 তারিখে ব্রিগেড হবে, কিন্তু ব্রিগেডে দাঁড়িয়ে আমার যেটা বারবার আমরা বলেছি, আমি যেহেতু সম্পাদক আমাকে দুবার বলতে হয়েছে ব্রিগেডে দাঁড়িয়ে, আপনারা নিশ্চয়ই যারা ব্রিগেডে গেছেন শুনেছেন, দুটো কথা, ছোট কথা আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। কারণ বলে তো গরিবের কথা বাসি হলে পচে যাবে না, যাকে ভালো লাগে হয়তো কখনো পচে যায়। আমি বলছি দুবার আবার মনে করিয়ে দিতে হচ্ছে। এক হচ্ছে এই ব্রিগেডে কত বড় সমাবেশ করলেন, তা দিয়ে কিন্তু লড়াইটা শেষ নির্ভর করে না। লড়াইটা নির্ভর করে আপনি ব্রিগেডের সমাবেশ যেরকম করছেন, বুথে আপনি ব্রিগেড করতে পারবেন কিনা, বুথে আপনি ঝান্ডা তুলতে পারবেন কিনা, বুথে আপনার দেওয়াল লেখা পোস্টার থাকতে পারবে কিনা, বুথে আপনি মিছিল করতে পারবেন কিনা, এবং বুথে আপনি মানুষকে তাকে জাগিয়ে তুলতে পারবেন কিনা, যদি আক্রমণ হয় তাকে প্রতিবাদ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য, ঠেকিয়ে দেওয়ার জন্য, ওইটার উপরে নির্বাচন নির্ভর করে। নির্বাচন তো বুথে হয়, ব্রিগেডে হয় না, এইটা খেয়াল রাখতে হবে। সেই কাজ কত জায়গায় আমি করতে পারলাম তার দিন হিসাব চাই। ওই বুথ কমিটি না আমাদের হয়ে গেছে 70 ভাগ বুথ কমিটি। আরে হয়ে গেলে কী হবে, বুথ কমিটি তৈরি করে দিলেই বুথ কমিটি বেঁচে থাকে না। বুথ কমিটি জীবন হচ্ছে যে দৈনন্দিন কাজ করে কিনা, মানুষের কাছে যায় কিনা, কত মানুষের কাছে গেল, সেই সব কাজ। এবং নিবিড় কাজ, নিবিড় কাজ মানে হচ্ছে যে অংশের মানুষ, সেই অংশের মানুষ যার কথা শুনবেন তার কাছে যাও। বেড়াতে পারলাম না বোধহয়, মানে এই বহুবার আমি বলি যে আমার মতো গোপদারিওয়ালা লোক যদি বাড়িতে গিয়ে এখানে পরিবারের লোক সঙ্গে কথা বলতে গিয়ে কই গো আপনার বাড়ির মেয়েরা কই গো, বৌমারা কই গো, গিয়ে বারান্দার সালে ঢুকে যাই, হবে না, ওটা কিছু হবে না। আপনি মেয়েদের কথা বুঝতে পারবেন, ওটা বোঝা পুরুষদের পক্ষে মুশকিল। যদি বুঝতে হয় আপনার বাড়ির গিন্নির কাছ থেকে বুঝতে হবে, সে কথা বলবেও না আপনাকে। আপনার মেয়ে থাকলে তার কাছ থেকে বুঝতে হবে, তার বেশি বড় হয়ে থাকলে লান্ত্রির কাছ থেকে বুঝতে হবে। মেয়েদের কষ্ট বোঝা খুব মুশকিল। মেয়েদের ভাষা মেয়েরা বোঝে, মহিলাদের কাছে মহিলা সমিতির টিম যেতে হবে, মহিলাদের টিম যেতে হবে, তাদের কথা শুনে যাতে বলতে পারে কথা। সকালে এক জায়গায় আমি শুনলাম, আস্তে আস্তে এমনিতে কোথাও একজন বললেন আমাকে যে, আমি বললাম যে আদিবাসীদের মধ্যে এই বিজেপি এরা এইসব মানে এটা প্রচার করে এইসব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। না দেখো রাম হচ্ছেন তোমাদের দেবতা। আমি এখানকার কথা বলছি না, আমি অন্য জায়গার কথা বলছি। রাম হচ্ছেন তোমাদের দেবতা, ওই রামায়ণ খুলে দেখিয়ে দিল ছবি, দেখো রামের খালি গা, রং কিরকম, রং তো সাদা নয়, বর্ষা নয়, এই কি বলে নবদুর্বাদল শ্যাম, মানে ওই রকম আর কি, মানে কালো রং তোমার রং। আচ্ছা আপনি কোথায় বনে ঘুরে বেড়াচ্ছেন, তুমি যেরকম বনে থাকো, এই তোমার দেবতা। এরকম দিন কেউ রাত করে দেবে? এরা মনুবাদী, যারা তফসিলি জাতি উপজাতি, যারা দলিত আদিবাসী থেকে আরম্ভ করে যারা ব্রাহ্মণ হচ্ছে মাথা, ক্ষত্রিয় হচ্ছে বাহু, আর বাকিটা হচ্ছে মনুবাদ মানে শূদ্র, তারা এদের সেবার জন্য আছে। এই বাকি সব ছোঁয়াছুঁয়ি এখন ওইসব রাজ্যে আছে, নেই আমাদের। তার মানে আমাদের কোনো বৈষম্য নেই, এরকম মনে করা ঠিক হবে না। এখনো সব কথা আদিবাসী আমাকে বলবে না, তার মনে কথা। তার আদিবাসী যদি কমরেড, যদি কেউ একজন থাকেন, একজন দলিত কমরেড যদি থাকেন, একটা সংখ্যালঘুর মধ্যে কাজ করতে হলে কি বলে, তার মধ্যে আমাদের কমরেডে যা থাকেন
সে যেরকম তার মনের কথা বুঝতে পারবে। আপনি কি বুঝতে পারবেন যে সংখ্যালঘুদের মধ্যে কিরকম নিরাপত্তাহীনতা এখন কাজ করছে? স্বাধীনতার পরে এরকম কখনো হয়? তাড়িয়ে দেবে বলছে, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেবে বলছে। হিটলার যদি বের করেছিল যে আমি এখান থেকে ইহুদিদের তাড়িয়ে দেবো, তো এখন মোদিরা বলছে যে মুসলমানদের তাড়িয়ে দেবে। সব ওপার বাংলার থেকে ভুটপেশিয়া সব ঢুকে গেছে। খুব উদ্ভট কথা, এর মধ্যে কোনো সত্যতা নেই এসবের মধ্যে, কিন্তু মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে। নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তাদের কাছে, তাদের ভাষা বুঝবার জন্য। একে বলে মানুষের মন পেতে হবে। ওপর ভাষণ আর বড় জমায়েত, ব্রিগেড সমাবেশ যথেষ্ট নয়। এই নিবিড় কাজের উপরে গুরুত্ব এইটা আমাদের দিতে হবে। আর সেই কাজ করতে হলে বুঝতে হবে, ওই এটা বুঝবার সময় হয়েছে। আমি আপনাদের আমি আমার বলবার অধিকার আছে। আমি 72 পেরিয়ে 73-এ দিয়েছি পাত্র। আমি জানি যে আমি কদিন কি করতে পারব। অনেকে এটা জানেন যে আমি কদিন কি করতে পারব। তাদের বুঝতে হবে যে আমি চিরকাল আমি কি বলে নেতা হয়ে থাকবো। নেতা সে নয় যে নেতা তৈরি করতে পারে না। আপনি যদি বুড়ো হয়েছেন, আপনার পরিবার, পার্টি, সংগঠন, ছেলেপুলে তাদের যেরকম সংসার বুঝিয়ে দিয়ে যায় সেরকম বুঝিয়ে দিয়ে যেতে হবে, তবে আপনার সংসার থাকবে। আর তা যদি না থাকে তাহলে সংসার থাকবে না। আমরা পার্টির থেকে বলে দিয়েছি এবারে যে 40 বছরের নিচে বয়স্ক প্রার্থী আমাদের 60% প্রার্থী হবে 40 বছরের নিচে, শতকরা 60%। 40-এর নিচে বলতে, 40-এর নিচে যারা হাততালি দিচ্ছেন তাদের সবাইকে প্রার্থী করা যাবে নাকি? আমি বলছি এমনকি আমরা 20% চেষ্টা করতে বলেছি 31-এর নিচে। তার মানে ছেলেদের দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ছেলেকে যদি বকাটে করে দেন আপনি, তাহলে বকাটে হবে। আর তাকে যদি আপনি মানুষ করতে চান, যে একটা মানুষের জন্য লড়াই করবে, যে আদর্শ নিয়ে পার্টি, বিপ্লবী পার্টি, সেই যদি করতে চান তো সেরকম তৈরি হবে, ক্ষুদিরামের মতো তৈরি হবে। হয় নাথুরাম হবে, না হয় ক্ষুদিরাম হবে। কোনটা আপনি তৈরি করবেন সেটা আমাদের উপর নির্ভর করে, কিন্তু দায়িত্ব তাদের উপরে দিতে হবে, ভবিষ্যতে তাদের উপরে। তারা অনেক বেশি কাজ করছে, লড়াইয়ের মধ্যে, সংগ্রামের মধ্যে আছে। আমরা যারা পারছি না, তারা কিছু লোক ঘরে ঢুকে গেছে। সেই যে ঢুকেছিল করোনার সময়, এখনো বেরোচ্ছে না। করোনা চলছে অবশ্য, আমি বেরোতে হয় না, করছি না, বেরোচ্ছে না। কিসের ভয়? না করোনার ভয়। আমি বলছিলাম ওখানে সকালে মিটিংয়ে, মনে পড়লো তাই, আমার বাড়িতে গিন্নির কেবলমাত্র করোনা হয়েছে। তারপরে যখন হলো তখন টেস্ট হয়, আমার তো 7বার টেস্ট করতে হয়েছে। যাও করোনা আমাকে ধরে নিয়ে আমি কি বলে, আমি হোক কি বিমান দাও কি আরও কয়েকজন আছেন যারা কোচবিহার থেকে পুরুলিয়া করছেন, ঘুরে বেড়াচ্ছেন, আজ এখানে কাল ওখানে। আমরা করোনা আজকে মিছিলে আছি, অমুক আছি, কি কোথায় ভিড়ে, ওখানে কি ক্যাম্পে, কি তো প্রধান করতে আছি আমরা আছি। গিন্নির যার আমার করোনা হলো, তার সে বাড়ি থেকে বেরোয়নি, তার বেরোবার কোনো উপায় নেই, কারণ হাঁটু দুটো এই অপারেশন হয়েছে, তার উপায় নেই। আমাকে খোঁজ নিয়ে বুঝলাম যে আসল ব্যাপার হচ্ছে যে যখন আপনি বাড়িতে থাকেন, বাইরে বেরোতে পারছেন, যার সঙ্গে আপনার দরকার বা যার আপনার সঙ্গে দরকার, সে তার সঙ্গে তো দেখা হচ্ছে না। সুতরাং যে আপনি যেহেতু বেরোতে পারছেন না, ও আপনার ঘরে আসছে, এবং ঘরে যখন আসছে করোনা নিয়ে আসছে। আপনি যদি বাইরে বেরোন তাহলে ঘরে করোনা ঢুকবে। আর শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, হাঁটা চলা করলে, কাজবাজ করলে, আর ঠিক নিয়ম মেনে চললে এতে ভয় পাওয়ার কিছু নেই। যে ঢুকছে ঘরে আর চুপচাপ বসে আছে, তার মাথায় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেইখানে ওইখানে মাথার মধ্যে শয়তান তৈরি হয়। শয়তান বলে, পার্টিটা তো চলছে না গো, এবারেও করবে না, এবারে কি রাম, এর পরের বারে রাম, তারপরে বলবে এবারে না, এবারেরটাও রাম, তারপরে এবারও রাম, তার চিরকাল রাম দেখাতে দেখাতে ও রাম সত্যি হাই করে চলে যাবে। বুঝেছি? এইটা বলেছেন উনি ভালোভাবে, আমি ওর চাইতে বেশি বলতে পারবো না। যারা কোনো কাজে নেই তারা পদ আঁকড়ে থাকবেন না বা দায়িত্ব নিয়ে থাকবেন। আর যারা কাজে আছে, ব্রিগেডেও বলেছিলাম, আবার বলছিলাম যে বয়স মানে বিমান বসু আছেন 81 বছরে কাজ করছেন, বয়সটা তো খালি ব্যাপার না। তাহলে যদি ওরা কাজ করতে পারে, তাহলে আমাদের এরিয়া কমিটিতে কি, যেখানে হোক, যেখানে যে ব্রাঞ্চে হোক কি কোথাও হোক, তারা যদি কাজ না করে তো বুথে কাজ হবে কি করে? বাড়ি যাবে কে দেখতে যাবে? দায়িত্ব নেতৃত্বে।
সংগঠনের দায়িত্ব নেতৃত্বে। ও ব্রাঞ্চ করে না, এই কমরেডরা করে না, নিচে করে না, লোকেরা করে না। লোকেরা তো কোনো দোষ নেই, দোষ থাকলে আমাদের। সেইটা আমাদের, যারা আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের বুঝতে হবে দায়িত্বটা আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। যার যেটুকু আছে নিংড়ে দিয়ে সেই দায়িত্ব আমরা পালন করব। যা পার্টিকে আগে স্বীকার করতে হয়। কেন বললো 1 মাসের 1 দিনের 3 মাস দিতে হবে? 3 মাস তো অনেক আগে বলেছি, যেটা নভেম্বর হচ্ছে শেষ, 1 মাস ছেড়ে 1 দিনের আয় দিতে বলেছি আমরা সবাইকে। কেন দিতে বলেছি? এই জন্যে, যেটা বললো যে 3 গুণ খরচ হবে। কেন 3 গুণ খরচ হবে? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো এই লড়াই লড়া যাবে না। বিজেপির আইটি সেল আছে, মুখ্যমন্ত্রীর পিকে আছে, ওই কম্পিউটার এটা ওটা দেখে কি বলে দেবে, এটা ওটা কি, তারপরে মিথ্যা কি সত্যি কি এসব কি আপনার ওই কি বলে হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া এই চলে আসে। আমাদের এটার বিরুদ্ধে লড়তে হবে। ওরা ভাড়া করে এজেন্সি লাগায়, আমাদের ভাড়া করা লোক নেই। আমাদের অনেক ভলেন্টিয়ার আছেন, অনেকে স্বেচ্ছামূলকভাবে করছেন, বিদেশে বসেও করছেন, অনেক আয় করেন, সময় দিচ্ছেন, কাজ করছেন। কিন্তু যে বেকার ছেলেটা কাজ করছে আপনার এখানে সোশ্যাল মিডিয়াতে, এই কাজগুলো, এটা মানুষের মধ্যে সত্যি কথাটা ছড়াবার জন্যে, সেইখানটা আপনি কাগজে যা পড়েন, যা পড়েন, সোশ্যাল মিডিয়াতে কেউ হোয়াটসঅ্যাপ গেলে আপনি দেখবেন আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে রবীন্দ্রনাথ নিয়ে আপনি পাবেন, আজকে গান্ধী হত্যা দিবস 30শে জানুয়ারি, তো আপনি ওইটা পাবেন। সুভাষ বসু কি বলে 23শে জানুয়ারি, আপনি সুভাষ বোস সম্পর্কে পাবেন। আপনি 10 বছর কি বলে তৃণমূল শাসনের ইতিহাস আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। অনেক জিনিস আপনি পাবেন ওখানে, এবং সত্যটা কি আপনি পাবেন। ওর বিরুদ্ধে যে প্রোপাগান্ডা যে প্রচার করছে মিথ্যার বিরুদ্ধে, তার জবাব পাবেন আপনি। এইটা মানুষ যারা লেখাপড়া করছেন, এই ছেলেপুলেরা, তারা যেহেতু 60 ভাগ 70 ভাগ তাদের মধ্যে ছড়াচ্ছে বেশি, এবং তারা সে ভাষাটাও আয়ত্ত করেছে। আমরা যে ভাষায় কথা বলি অনেক সময় সেটা অনেকে বুঝতে পারে না, কিন্তু মানুষের ভাষায় কী করে সহজে লিখতে হয়, সহজে বলতে হয়, আর লম্বা লম্বা শব্দ না বলে বলতে হয়, এই সব কথা এগুলো গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং সেই হাতিয়ার দিয়ে আমাকে ওই হাতিয়ারের সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু ওই ছেলে মেয়েদের আপনি চা দেবেন না, টিফিন দেবেন না, দুপুরে খেলো কিনা তাও বুঝবেন না, এরকম করে হয় না। ন্যূনতম যা লাগে আমাদের খরচ করতে হবে তাদের জন্য, তাদের যা যন্ত্রপাতি লাগে সেগুলো করতে হবে। এগুলো হাওয়াই করা যায় না, মাইক ফাঁচিয়ে দিলাম আর বক্তৃতা করে দিলাম, ওরকম নয় তো। ওটা ব্যাপার আছে, ওইসব জিনিস তৈরি করতে হলে যা লাগে যন্ত্রপাতি তা সব করতে হবে। সেটা আমরা এখন ওদের সঙ্গে কম্পিটিশনে যাওয়ার মতো অবস্থায় আছি। আমরা ওই দুনিয়াটাতে, ওই হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি এই সব কিছুতে আমরা ওদের জায়গায় কম্পিটিশনে যাওয়ার মতো অবস্থায় আমরা পৌঁছেছি। কিন্তু আমাদের বহুগুণ আরও চেষ্টা বাড়াতে হবে, এবং তার জন্যে যা করতে হবে আমাদের, এখানে বললাম ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকারের মতো লড়াই হয় না। ওর হাতে আইটি সেল, ওর হাতে পিকে, আমরা তার মতো একটা বিকল্প গড়ে তুলতে পারি, আমরা গড়ে তুলেছি। কিন্তু সেটাকে আরো প্রসারিত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে, অনেক লোকের কাছে পৌঁছতে হবে। আমরা তো ভোট কেনার জন্য টাকা জোগাড় করতে বলছি না, তার জন্য পার্টি মেম্বারদের যদি তারা 3 দিনে না দেয়, জনগণের কাছে চাইবে কি করে? আর এই টাকা আপনাদের এলাকায় খরচ হবে, জেলায় খরচ হবে আপনাদের, রাজ্যের থেকে 1 পয়সা নেবে না। রাজ্যে এবছর কোনো কোটাও দেয়নি আমাদের জেলাগুলোকে নির্বাচনের জন্য, যাতে লড়াইটা এখানকার এইটা যদি পার্টি মেম্বাররা না দেন, তারা অন্যদের কাছে চাইবেন কি করে? কি নৈতিক না, তাদের নীতিগত হবে, তাদের বনে সেই ইচ্ছা কিংবা কি বলে সাহস কি যাই বলে হয় না। সেই জন্যে আমরা এটা বলেছি, পার্টি মানে কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ মানে মলমূত্র ত্যাগ মানে ত্যাগ, যা এটা কমিউনিস্ট পার্টি যারা দুনিয়া বদলাতে চায়, সমাজ বদলাতে চায়, তাদের করতে হবে। আর এইটাই হচ্ছে সময়। 3 মাস বাকি, আজ ফেব্রুয়ারি শুরু, আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নির্বাচন শেষ। মে মাসের শুরুতেই আপনি জানতে পারবেন পশ্চিমবাংলায় এই সরকারকে উচ্ছেদ করে বিজেপি এখানে পশ্চিমবাংলায় যে অনুপ্রবেশ তাকে রুখে দিয়ে একটা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই প্রতিষ্ঠিত হবে। এই আত্মবিশ্বাস নেই মানুষের কাছে। আমাদের নিজেদের উপরে বিশ্বাস না থাকলে মানুষ আপনার কথায় বিশ্বাস করবেন না। আমি চেঁচিয়ে বললেও বিশ্বাস করবেন না। চেঁচিয়ে বলতে হয় কালাদের জন্য, যারা কানে শুনতে পায় না তাদের জন্য হয়তো চেঁচিয়ে বলতে হয়,
কিন্তু সেইটা একটা বিশ্বাস, সেটা করতে পারে, সেটা আত্মবিশ্বাস। আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা যদি সর্বশক্তি দিয়ে এই লড়াইতে নামি, তাহলে লড়াইয়ের নতুন রেকর্ড তৈরি হবে এবং সেটাই বাঁচার একমাত্র পথ। আর একটা পথ ধ্বংসের পথ। সেই পথ থেকে বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, বাংলার দায়িত্ব দেশের সামনে বিকল্প দেওয়ার, সেই দায়িত্ব পালন করতে আপনারা সর্বশক্তি নিয়োগ করবেন। কবে দেখা হবে আপনার সঙ্গে জানি না, কিন্তু দেখা হলে আমার যেন আপনাদের আরেকবার লাল সালাম বলার সুযোগ হয়, এইটা বলেই আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা বলি। লাল সালাম। কমরেড, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বাঁকুড়া জেলার